হ্যালো বন্ধুরা, ফিনল্যান্ডের ইভাস্কুলা শহর থেকে আমি রাশেদ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আহ, কৃষাণ রাশেদ বলছি। এই চ্যানেলটা মূলত কৃষাণ রাশেদ চ্যানেলের। কৃষাণ রাশেদ বলছি। আহ, এই পার্ট ওয়ান, পার্ট টু বা পার্ট থ্রি এভাবে করে আমার যে চিন্তা ভাবনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেখানে প্রতিদিনই মানে সবসময় আমি চেষ্টা করব আমার মতো করে, আমি যেভাবে যেখানে এখন আছি সেইখানকার পরিবেশ দেখে আমি যা শিখছি বা যেভাবে আমার কাছে মনে হচ্ছে যে ভাবনাটা সবার সাথে শেয়ার করা উচিত, সেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। ফিনল্যান্ড আসার পরে, আমি ফিনল্যান্ড আছি প্রায় ২ বছরের একটু বেশি সময়। ফিনল্যান্ড আসার পরে এখানে সরকারি আহ, একটা প্ল্যান থাকে। সেই প্ল্যান অনুযায়ী আমাকে আহ, তাদের ফিনিশ ভাষা শেখার জন্য সরকারিভাবে আমাকে আহ, আমি অংশগ্রহণ করেছিলাম ফিনল্যান্ডের ভাষা শেখার জন্য। সেটা আমি ১ বছর শিখেওছি। তো সেখানে শিখতে গিয়ে আমাকে আমাদের ইন্টার্ন করতে হয়েছিল কয়েকটা। তো এই কথাগুলো বলার এই উদ্দেশ্যটা হচ্ছে যে যখন ইন্টার্ন করতে বলা হয়েছিল তখন আমি মানে প্রত্যেকেরই চয়েস থাকে যে আমি কোথা থেকে এই ইন্টার্ন গুলো করবো। ৩টে ইন্টার্ন করতে হয়েছিল ৩ মাসের। তো আমি আমার ৩টা ইন্টার্নই আমি করেছি যে ফিনল্যান্ডের স্কুলের পরিবেশটা দেখার জন্য। ফিনল্যান্ডের স্কুলের সাথে আমি এই আমার ৩টে ইন্টার্নশিপেই ছিলাম। তো সেখানের আমার কিছু অভিজ্ঞতা আছে। যে কারণে আমি এই কথাটা বলছি, কিছুদিন আগে, কয়েক বছর আগে আমরা একটা জিনিস ছিল যে আমাদের দেশের একটা শিক্ষা কারিকুলাম নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের কথাবার্তা বা মানুষের মধ্যে এক ধরনের চিন্তা চলে আসছিল যে আমাদের দেশে শিক্ষা কারিকুলাম ফিনল্যান্ডের শিক্ষা কারিকুলামের সাথে সেম। সেখানে আসলে অনেক রকমের কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। সেই কারিকুলাম আমাদের দেশের জন্য কতটা গ্রহণযোগ্য সেটা আসলে যারা শিক্ষাবিদ আছেন, যারা শিক্ষা নিয়ে কাজ করেন, ওনারা অনেক ভালো ডিপ বলতে পারবেন। আমার যে অবজারভেশন, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমি আহ সবকিছু বলবো না যে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আজকেই কার্যক্রম শুরু করে দেওয়া যেতে পারে বা করে দেওয়া হোক বা এটা দেখতে সুন্দর এভাবে, কিন্তু আমার কাছে কিছু জিনিস, যেহেতু আমি একদম প্র্যাকটিক্যালি স্কুলের সাথে আমার সময় কেটেছে, আমি ভিতরে দেখেছি যে কিভাবে শিক্ষা পদ্ধতি শিশুদেরকে শেখানো হয়, কিভাবে শিক্ষকরা কিভাবে নিজেদেরকে তৈরি করেন, শিক্ষকরা কিভাবে শিক্ষা কার্যক্রমগুলো করেন, সেটা দেখার সুযোগ হয়েছে আমার। তো সেইটার থেকেই আমি চিন্তা করছি যে এই ভাবনাটা আপনাদের সাথে একটু শেয়ার করা। যে আমরা হয়তো ফিনিশ যে অর্থনৈতিক অবস্থা সেটার হিসাব করে ফিনল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থা সেটা হয়তো অনেক উন্নত। কারণ আমাদের দেশে এটা করতে গেলে যদি সবকিছু ফ্রি করতে যায় তখন এটা খুব কস্টলি হবে। সেটা হতেই পারে, কিন্তু আমার কাছে যেটা ওদের শিক্ষা ব্যবস্থার কিছু জিনিস দেখে মনে হয়েছে যেটা আসলে আমরা কোনো কস্ট ছাড়াই করতে পারি। তো সেগুলো হয়তো মানে আমার যেহেতু প্র্যাকটিক্যালি ওদের সাথে কাজ করেছি আমি, তো সেই কারণে আমার চোখে পড়েছে যে এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এখানে হচ্ছে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস হয়, ওরা একটা ক্লাসের পরে আবার ১৫ মিনিট ওদের একটা বিরতি থাকে, সেটা খেলার বিরতি। তো সেটা প্রত্যেকটা ক্লাসের পরেই একটা করে ছোট ছোট বিরতি থাকে, ১৫ মিনিট, ৩০ মিনিট ক্লাস হয়, ১৫ মিনিটের একটা বিরতি থাকে। আর একটা বিরতি থাকে একটু বড়। তো ওই যে খেলার সাথে, মানে বাচ্চারা যে খেলার সাথে পড়াশোনা বা পড়ার একটা সায়েন্টিফিক্যালি একটা সময়, নির্দিষ্ট সময় বসে থাকার পরে আবার তাদের যে বডি মুভমেন্ট করার পরে ব্লাড সার্কুলেশনের যে ব্যাপারটা থাকে বাচ্চাদের, বা এটা খুবই কার্যকর হয় শারীরিকভাবে এবং মানসিকভাবেও বাচ্চারা চাঙ্গা হয়। এই জিনিসটার প্র্যাকটিস ওখানে হয়। তো আমি যদি এটা এখন বলি যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষায়, আমি বলতে চাই কথাটা, কারণ আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা প্রাইমারি লেভেল স্কুলেরই অভিজ্ঞতা হয়েছে। যদিও ওদের ক্লাস 9 পর্যন্ত এইরকমই চলে, কিন্তু আমি প্রাইমারি নিয়ে বলছি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাইমারি সেকশন এই কাজগুলো চাইলে অ্যাক্টিভ করতে পারে। কারণ প্রাইমারি সেকশনে বাচ্চারা চাইলে এভাবে অ্যাক্টিভ হতে পারে যে আমরা বাচ্চাদেরকে ৩০ মিনিট তারা পড়বে, ১৫ মিনিট তারা খেলবে, এভাবে আমরা চাইলে করতে পারি। এটার জন্য আসলে আমার মনে হয় না যে এখানে কোনো কস্ট অ্যাড করার দরকার আছে। যে ওদেরকে বিভিন্ন রকমের খেলা দিয়ে, আমাদের যে গ্রামের খেলাগুলো আছে, আপনারা শুনলে একটু আশ্চর্য হবেন যে আমি যেটা আমার অবজারভেশনে দেখেছি, আমি যে দুইটা দেশ দেখেছি,
আর বাকিগুলো আমার মানুষের কাছ থেকে শোনা যে কথাগুলো। প্রায় সব খেলার ধরনই বাচ্চাদের একই রকম। পৃথিবীতে প্রত্যেক জায়গায় প্রায় একই ধরনের খেলা খেলা হয়। কিছু আপনার পরিবেশগত খেলা আছে যেগুলো, যেমন ফিনল্যান্ডে আইস স্কেটিং আছে। এখন বাংলাদেশে হয়তো কেউ এটা শুনলে বলতে পারে যে বাংলাদেশ কি এটার সাথে খেলে নাকি। তো সেইটা একরকমের ব্যাপার আছে, বাট আমরা আবার যেই টাইপের খেলাটা খেলি আমাদের ড্রাই সেশনে এটা আছে। কিন্তু আমরা আপনারা এখনকার বাচ্চারা এটা করেছে কিনা আমি জানি না, আমরা ছোটবেলায় সুপারি গাছের পাতার যে শেষ অংশটা সেটার উপর বসে একজন টেনেছে। এখন এখানে আসার পরে দেখলাম যে ওই রকমই একটা জিনিস ওদের প্যারেন্টসরা ওদেরকে ওখানে বসিয়ে আইসের উপর দিয়ে টেনে নিচ্ছে। সো এখন যদি আপনি সবকিছু হয়তো একই রকম পাবেন না, কিন্তু প্যাটার্নটা অনেকটা সেম পাবেন। আমি এখানে গোল্লা শুট খেলা দেখেছি, যেটা আমাদের ছোটবেলায় আমরা খেলেছি। আমি দেখেছি যে এখানে অনেক টাইপের খেলা আছে যেগুলো আহ আপনি যদি বাচ্চাদের সাথে ওই সময়টা কাটেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই খেলাগুলো আপনি ছোটবেলায় অন্য নামে খেলেছেন। তো সেটা বাংলাদেশে অলরেডি প্রচলিত খেলা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা জিনিস সিমিলারিটি, এটা আমরা চাইলে তো আমাদের স্কুল বা কলেজে, আমাদের স্কুলে মানে প্রাথমিক প্রাইমারি স্কুলে আমরা এটা অ্যাক্টিভ করতেই পারি, কোনো রকমের অসুবিধা নেই। এখানে ক্লাস 9 পর্যন্ত খুব একটা ডিরেক্ট পরীক্ষার পদ্ধতি নেই, বাট প্রতিনিয়তই একটা আপনার অবজারভেশন পরীক্ষা আছে। সেটা হচ্ছে যে প্রত্যেকেরই আলাদা আলাদা প্রোফাইল আছে, তার সবকিছু নিয়ে মার্কিং হচ্ছে। তো এখানে একটা জিনিস শেখানো হচ্ছে যে তুমি ল অ্যান্ড অর্ডারটা তাকে ছোটবেলা থেকেই শেখানো হচ্ছে। তার নিরাপত্তা, সে কিভাবে রাস্তা দিয়ে পার হবে, সে কিভাবে তাকে নিরাপদ করতে পারে, সুইমিং এর ব্যবস্থা করা। তারপরে তার যে খেলাধুলা, তারপরে হচ্ছে যে সহকারী মানে তার যে স্কুলে যে সহপাঠী আছে তাদের সাথে সে কিভাবে সমানভাবে দেখবে সবাইকে। তার ভালো কাপড় আছে, আরেকজনের খারাপ কাপড় পরেছে কিনা সেটা নিয়ে সে কোনো রকম কথাই বলতে পারবে না, সেটা তার মার্ক কাটা যাচ্ছে। তারপরে তার অন্যদের সাথে আচরণ, সেটা তার মার্ক কাটা যাচ্ছে। তাকে সে ভালো আচরণ করছে, যদি কাউকে হেল্প করছে, যদি সে কাউকে কোনো একটা কাজে সে প্রোঅ্যাক্টিভলি গিয়ে করছে, তখন তাকে মার্ক দেওয়া হচ্ছে। টিচার কিন্তু সবকিছু অবজার্ভ করছে। তো এই জায়গাগুলো আমরা চাইলে আমাদের শিশুদেরকে দিতে পারি। আর আমি এই কারণে বলছি যে প্রাইমারি শিক্ষায় এটা অ্যাড করা সম্ভব, কারণ এখানে অত বেশি কম্পিটিশন থাকে না। বাচ্চাকে ক্লাস 1 থেকে শেখানোর দরকার নাই যে তুমি তোমারটাই বুঝতে হবে, তুমি অন্যেরটা অন্যকে দেখাতে যেও না, অন্যকে নিয়ে কোনো চিন্তা করবে না। তাইলে যেটা হয় এই বাচ্চাটা খুব ছোটবেলা থেকে শিখছে যে কিভাবে সে আত্মকেন্দ্রিক হচ্ছে। আত্মকেন্দ্রিক হওয়া ভালো, কিন্তু আমরা যেভাবে শেখাচ্ছি সেটা এক্সট্রিম আত্মকেন্দ্রিক করছি। এমনকি এরপরে যখন এই বাচ্চাটা বড় হওয়ার পরে খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, তখন আমরা বলছি যে সমাজকে সে দিবে কিভাবে, সে তো নিজেরটা নিয়ে চিন্তা করে। তো তাকে তো আমরাই ছোটবেলায় শিখিয়েছি যে অন্যকে দেখালে তুমি নাম্বার কম পাবা, তোমার কম্পিটিশন দরকার আছে, তোমাকে ফার্স্ট হইতে হবে, তুমি এটা হইতে হবে। এটা না শিখিয়ে যদি আমরা শেখাতে পারি যে না, তোমরা সবাই তোমার ক্লাসে যে সহপাঠী আছে সবাই মিলে তোমরা একসাথে পাশ করবা, তোমরা একসাথে সবাই মিলে, একজন হয়তো একটু দুর্বল হতে পারে একটা সেক্টরে, বন্ধুত্ব তৈরি করা, এই যে ছোটবেলায় বন্ধুত্ব তৈরি করা, এই জায়গাগুলো নিয়ে আমাদের সমাজে কাজ করা যায়। এটি স্কুলেই সম্ভব, যে প্রাথমিক শিক্ষায়। আমি এটা দেখেছি যে ফিনল্যান্ডে এটা ওনাদের স্কুলে এটা আছে। তো আমাদের দেশে এটা করার জন্য আমার তো মনে হয় না কোনো কষ্টের দরকার আছে। তো এটা করতে কিছু দরকার নেই, একটা মানসিকতার দরকার। আমাদের পরীক্ষা ব্যবস্থা আছে, আমি বলবো না যে কালকে সব পরীক্ষা ব্যবস্থা তুলে দেন, কারণ আমাদের দেশে কোনো কিছু, এটা স্বভাবগতভাবেই আপনি যেটার সাথে ইউজ টু সেটার বাইরে কিছু করতে গেলে আবার এটাকে মানিয়ে নেওয়া অনেক কষ্ট। কিন্তু আমরা এইভাবে হয়তো একটু চেষ্টা করতে পারি ক্লাস 1 ক্লাস 2 বা ক্লাস 3 পর্যন্ত, যে এরা আসলে মানবিকতা শিখবে, এরা আসলে ল শিখবে। ল বলতে হচ্ছে যে ছোট ছোট যেই জিনিসগুলো, সত্য কথা বলা বা মিথ্যা কথা না বলা, এই যে পয়েন্ট গুলো, দেয়া না দেয়া, তারপর সে অন্যজনকে সাহায্য করা, তাকে সে আরেকজনকে সম্মান করা, বা তার যে সাথের মানুষটা আছে তাকে সাথে নিয়েই চলা। এভাবে যদি তাকে একটা সময় পর্যন্ত 3-4 পর্যন্ত যদি আপনি শিখিয়ে দিতে পারেন, এই বন্ডিংটা তার আজীবন থাকবে। এখানে একটা পার্ট সে করতে পারে। আবার শিক্ষকরা যেটা করতে পারে, আমি এখানে ফিনল্যান্ডে যখন ইন্টার্ন করতে গিয়েছি তখন আমি শিক্ষকদেরকে দেখেছি ওনারা নিজেকে প্রতিনিয়ত তৈরি করে।
আমি এখানে দেখেছি যে আমি যে স্কুলটায় ইন্টার্ন করেছি ওখানে কিছু মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল। তো তাদের সাথে কথা বলার জন্য এখানে সবাই আপনারা জানেন কম বেশি যে সবাই ম্যাক্সিমামই ফিনিশ ভাষায় কথা বলে, টিচাররাও তাই, ক্লাসও অলমোস্ট তাই। কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে সেটার জন্য শিক্ষক নিজে উনি ইংরেজি অনেক ভালো পারে, কিন্তু তবু উনি আলাদা করে ইংরেজি কোর্সে নিজে ক্লাস করে যে বাচ্চাদেরকে আরো ভালো করে শেখানোর জন্য। তো এটা আমি শিক্ষকদেরকে কখনো অসম্মান করার আমার ইচ্ছা নেই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এভাবে চিন্তা করা যায় যে প্রতিনিয়ত শিক্ষা, প্রত্যেকটা বয়সেই মানুষ শিক্ষা নিতে পারে, এটা কোনো কোনো কিছুই না। আমরা আমাদের হয়তো এমন হতে পারে যে আমাদের শিক্ষকরা অনেক ভালো একটা জিনিস পারে, কিন্তু হয়তো আরেকটা জিনিস উনি আগে হয়তো ওনার কোনো কারণে বা ব্যস্ততার কারণে উনি করেনি। তো সেটা উনি এখন চাইলে নিজে নিজে ট্রেন করতে পারে, শিখতে পারে। সারা পৃথিবী এখন এত ছোট হয়ে গেছে, ওনাকে শেখার জন্য মানুষ ধরারও দরকার হবে না, উনি চাইলে ডিভাইস দিয়েও শিখতে পারে। তো শিখে যদি উনি এই জিনিসটা অ্যাক্টিভ করে, এখানে আমি মাল্টি নলেজ টিচার দেখেছি, সবাই সবকিছুই জানে আর সুন্দর করে যেটা যার কম আছে সে ওটা শেখার যে মানসিকতা সেটা রাখে। তার মানে তাদের নিজস্ব ট্রেনিং, স্কুল ট্রেনিং সবকিছু, ইভেন তারা বাচ্চাদের সাথে একদম বসে একসাথে, পাঠশালা আমরা ছোটবেলায় মক্তবে বা পাঠশালায় দেখেছি যে টিচাররা বসছে, আহ, আহ, বাচ্চারা মানে ছোট ছোট বাচ্চারা তাদের পাশে বসে আছে, কেউ হয়তো এত ছোট আছে যে তাকে একদম সামনে নিয়ে বসে আছে। তো সেগুলো এখন স্কুল কলেজে, স্কুলে দেখায় মানে প্রাইমারি স্কুলে দেখাই যায় না। তো সেটা এখানে আবার আমি এখানে যখন দেখলাম তো দেখলাম যে ওনারা এটা দিয়েই শুরু করে দিন। এখানে সবকিছু আছে, টেবিল চেয়ার ডিভাইস সবকিছু আছে, কিন্তু ওনারা আস্তে করে এগুলোকে একটু সরিয়ে নিচে বসে বাচ্চাদের সাথে মানে নিজে মিশে গিয়ে বাচ্চাদেরকে, আমরা যেরকম পাঠশালায় বই পড়ার দেখতাম যে টিচার বই পড়ছে সবাই মনোযোগ দিয়ে শুনছে, তাদের সাথে কমিউনিকেট করছে, এভাবে খেলার ছলে পড়ানো, এই জায়গাগুলো প্রাইমারি সেকশনে আমরা করতে পারি। যে অনেকেই হয়তো ফিনিশ শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক রকমের ভিডিও তৈরি করছেন, অনেক রকমের অনেক কিছু তৈরি করেছেও, কিন্তু আমি যে জিনিসটার জন্য আজকে এই আমার ভাবনার কথাটা বললাম সেটা হচ্ছে যে হয়তো সবকিছু আমরা একদিনে করে ফেলতে পারবো না, এটা ইকোনমিক্যাল ব্যাপার আছে, বাজেটের ব্যাপার আছে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো চাইলে আমরা করতে পারি, যেগুলোর কোনো বাজেটের দরকার নেই, যেগুলো জাস্ট হচ্ছে আমাদের কাছে ইনফরমেশনটা নেই, থাকলেই আমরা এই কাজগুলো করতে পারবো। তো সেটার পরিপ্রেক্ষিতে আমি আজকে চিন্তা করলাম, যেহেতু আমার এই অভিজ্ঞতাটা হয়েছে, আমি একটু ফিনিশ এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থায় যেটা ফ্রি আপনি অ্যাড করতে পারেন চাইলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়, সেখানে এটার জন্য আমার মনে হয় না যে খুব একটা মানে বড় কোনো আদেশেরও দরকার আছে। প্রত্যেকটা স্কুলই চাইলে প্রাথমিকভাবে পাইলট ভাবে এটা করতে পারে, যে হ্যাঁ দেখি এভাবে করে যদি আমি আমার ছাত্রকে বা আমার ছাত্রীকে বা আমার স্টুডেন্টকে আমি যদি আহ, একটু ভালো কোনো কিছু শিক্ষা দিতে পারি, সেটা সারা জীবন সে মনে রাখবে। দিন শেষে সে যখনই যে জায়গায় যাবে তার মনে পড়বে যে তার এমন একজন শিক্ষক ছিল বা শিক্ষিকা ছিলেন যিনি তাকে শিখিয়েছেন যে কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, কিভাবে মানুষকে নিয়ে বাঁচতে হবে, কিভাবে সবাইকে নিয়ে বাঁচতে হবে, শুধু দৌড়ে সে জিতে গেলে হবে না, তার পাশের জনকে সহ নিয়ে তাকে কিভাবে জিততে হবে। তো সেগুলো এখানে আমি দেখেছি, এই মানসিকতা তৈরির কারণেই আস্তে আস্তে করে একটা সময়ের পরে কিন্তু আজকে ওনারা ৯ বারের মতো বিশ্বের সুখী দেশ হিসাবে টানা ওনাদেরকে সিলেক্ট করা হয়েছে। এখন অনেকে বলতে পারে যে এখানে কর্মসংস্থানের রেট মানে বেকারত্বের হার অনেক বেশি, এখানে এরকম ব্যাপার, কিন্তু আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না যে এটার সাথে আমাদেরকে তাদের যে মানসিকতা, তারা যে মানসিকভাবে এত উন্নত, এটা হুট করে চলে আসেনি। আমি মাঝে মাঝে অনেক সময় মনে হয় যে এরা কি ভিন্ন গ্রহের মানুষ কিনা, তা না, এটা সবাই আমাদের মতোই। কিন্তু ইনফরমেশনটা ওরা ছোটবেলা থেকে এইভাবে পেয়েছে যে তাদেরকে অন্যের সাথে সহমর্মী হয়ে থাকতে হবে, তাদেরকে সবাইকে নিয়ে বাঁচতে হবে, কাউকে বড় ছোট করা যাবে না, সবাই সমান। তো এগুলো করে ওরা বড় হয়েছে। তো এই শিক্ষা ব্যবস্থাটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এখানে আমরা এই জিনিসগুলো নিতে পারি, সব জিনিসই আমাদেরকে নিতে হবে তার দরকার নেই, বাট আমরা একটু একটু করে এগুলো করতে পারি, যাতে
আমাদের শিশুরা বা আমাদের যেই প্রথম যে জেনারেশনটা সেটা সহমর্মী জেনারেশন তৈরি হয়। মানে একে অন্যকে সহযোগিতা করার জেনারেশন তৈরি হয়। তো শিক্ষা নিয়ে আসলে কথা বলা আমার কাছে দুঃসাহসের মতো, কারণ এটা আমি কোনোভাবেই এটা নিয়ে কোনো পরামর্শ দেওয়ার জায়গা রাখি না। কিন্তু আমি আমার ভাবনাটা শেয়ার করলাম কারণ এই জিনিসটা আমি অভিজ্ঞতায় পেয়েছি। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।